টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 70, সময় হবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তো তোমাদের এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও আজকে প্রশ্নোত্তর পর্বটি। দেখো তোমাদের সিলেবাসে কি আছে। তোমার তৃতীয় পর্যায়ে যেটা আছে, বঙ্গ আমার, জননী আমার, শহীদ যতীন দাস, চিঠি, ধরাতল, হাবুর বিপদ, কিশোর বিজ্ঞানী, নলিদা নট আউট। এছাড়া হজবরল আছে 27 পৃষ্ঠা থেকে 45 পৃষ্ঠা। ভাষা চর্চার মধ্যে আছে পত্র রচনা, বোধ পরীক্ষা, দিনলিপি। এবার কিরকম প্রশ্ন কাঠামো হতে পারে সেটা আমরা একবার দেখে নিচ্ছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। দেখো, এমসিকিউ গদ্য থেকে 3টে থাকবে, কবিতা থেকে 3টে থাকবে, ব্যাকরণ থেকে 5টা থাকবে। এছাড়াও ভেরি শর্ট অ্যান্সার টাইপ, মানে 1 নম্বরের যে প্রশ্নগুলো সেইগুলো থাকবে। দেখো, গদ্য থেকে 3টে, কবিতা থেকে 3টে, ব্যাকরণ থেকে 5টা এবং সহায়ক পাঠ থেকে 2টো। এছাড়া 2 নম্বরের যে প্রশ্ন সেটা থাকবে গদ্য থেকে 4টে, কবিতা থেকে 4টে এবং সহায়ক পাঠ থেকে 1টা। রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরের যে প্রশ্ন, গদ্য থেকে থাকবে 2টো, কবিতা থেকে থাকবে 2টো, এছাড়াও সহায়ক পাঠ থেকে 1টা। আর তোমাদের নিমিত্তি অর্থাৎ পত্র রচনা বা তোমাদের অনুচ্ছেদ রচনা এগুলো থাকবে 5+5 বা 6+4 এইভাবে থাকবে। টোটাল দেখো তোমাদের 70 নম্বরের পরীক্ষা হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের তৃতীয় পর্যায়ের এই সিলেবাস থেকেই যে প্রশ্ন আসবে শুধু তাই নয়, কিছু কিছু শর্ট কোশ্চেন বা অল্প স্বল্প প্রশ্ন কিন্তু তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায় থেকেও দেওয়া হতে পারে, কিন্তু বেশিরভাগটাই তোমাদের আসবে তৃতীয় পর্যায় থেকে। দেখো, প্রথমে যে 1 নম্বরের প্রশ্ন, 11টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থটির রচয়িতাকে। তো এর উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। এবার দেখো পরের প্রশ্ন, পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ কি? তো এটা সঠিক উত্তর হবে সাবধান। এবার দেখো পরের প্রশ্ন, আমি যেন চলিয়াছি বাইয়া বাইয়া তরুণী নাকি একা একা নাকি আনমনে? তো বাইয়া তরুণী হচ্ছে সঠিক উত্তর। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালে। তারপরে দেখো কি আছে, হাবুর বিপদ গল্পে ক্লাসের মনিটর কে? এটা হচ্ছে হরিপদ। বিট্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন হয়েছিল 30 মাইল রোড রেসে। 1.7 ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে উৎপন্ন হয় ক্রিয়াপদ। 1.8 বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করছে তার নাম সমাপিয়া ক্রিয়া। ঘুম থেকে উঠে পড়ো রেখাঙ্কিত ক্রিয়াপদটি হলো যৌগিক। সে রোজ সকালে পড়াশোনা করতে বসতো বাক্যটি হলো সরল। গঠনগত দিক থেকে বাক্য হলো 2 প্রকারের, নাকি 3 প্রকারের নাকি 5 প্রকারের? উত্তর হবে 3 প্রকারের। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেখো 13টা প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান আছে 1। প্রথম যে প্রশ্ন, কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম লেখো। উত্তর লিখবে কবি রবীন্দ্রনাথের লেখা একটি গীতিনাট্যের নাম হলো চণ্ডালিকা। 2 নম্বর, মতি নন্দী কোন ক্রিকেটারের জীবন কথা লিখেছেন? উত্তর লিখবে মতি নন্দী ক্রিকেট সম্রাট স্যার ডন ব্র্যাডম্যানের জীবন কথা বাংলায় লিখেছেন। 3 নম্বর দেখো, অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করেন? উত্তর লিখবে অন্নদাশঙ্কর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। 2.4 কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চাই? উত্তর লিখবে ছুটি পেলেই কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চাই। 2.5 কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর কি ছিল? তোমরা উত্তর লিখবে কবি দ্বিজেন্দ্রলালের কবিতার মূল সুর ছিল স্বদেশ প্রেম। চলে আসছে 2.6 লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন? উত্তর লিখবে লাল মোরগের পাঠানো চিঠিটি ভোর জাগানোর সুরে ভরা এবং শিশু উষার রঙিন হাসির রং করা। 2.7 সবার মুখ যখন ম্লান তখন ননিদার মুখে কোনো বিকার ছিল না, কেন? উত্তর লিখবে ননিদার তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিট্টুকে দিয়ে কাজ করাচ্ছিলেন, সেজন্য অন্য সকলের মুখ ম্লান হলেও ননিদার মুখে কোনো বিকার ছিল না। এবার চলে আসছি পরের প্রশ্ন 2.8 কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে? উত্তর লিখবে কবি জসিমউদ্দিনকে বাংলা কাব্য জগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে। 2.9 যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সেহেতু বাড়ি থেকে বেরোতে পারলাম না, যৌগিক বাক্যে রূপান্তরিত করো।
উত্তর লিখবে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তাই বাড়ি থেকে বেরাতে পারলাম না। 2.10 দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর লিখবে আচার্য জগদীশচন্দ্র বসু ও সত্যেন্দ্রনাথ বসু হলেন দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী। 2.11 নিচের বাক্যগুলিকে ভেঙে দুটি বাক্যে পরিণত করো। তো বাক্যটি কে হবে এটা? চিঠি পেলুম লাল মোরগের ভোট জাগানোর সুরভরা। উত্তর লিখবে লাল মোরগের চিঠি পেলুম। আরেকটা বাক্য হচ্ছে চিঠিটি ভোট জাগানোর সুরভরা। 2.12 বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। উত্তর দিবে নি যোগ আকার আর চতু যোগ আসন। 1.13 ধাতু বিভক্তি বলতে কি বোঝো? উত্তর লিখবে যে বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে ধাতু বিভক্তি বলে। যেমন দেখ যোগতে দেখতে। বোঝা গেল? তাহলে তোমাদের এখানে 13টা প্রশ্ন, সেই 13টা প্রশ্ন হয়ে গেল। তারপরে দেখো এবার দেখো 3-এর দাগের যে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তোমাদেরকে এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে বলবে। দেখো প্রথম যে প্রশ্ন 3.1 কেন গো মা তোর মলিন বেশ, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন? উত্তর লিখবে বঙ্গ আমার জননী আমার কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায় তার জন্মভূমি বঙ্গ তথা ভারতবর্ষকে মা বলে বুঝিয়েছেন। কবি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছেন, জন্মভূমি মায়ের সন্তান। মা যেমন তার সন্তানকে লালন পালন করে তাকে বড় করে তোলে, তেমনি কবি জন্মভূমির বুকে লালিত পালিত হয়েছেন। কবি জন্মভূমি মায়ের শীতল স্পর্শ পেয়েছেন, এই কারণে জন্মভূমিকে মা বলা হয়েছে। তারপরে চলে আসছি 3.2 প্রশ্নে। সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? উত্তর লিখবে সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো ঘটনাটি হলো রূপলী সঙ্গের ব্যাটিংয়ের সময় দ্বিতীয় ওভার বল করতে এসে বিট্টুর বল হাতে সারা মাঠ গোল হয়ে ঘুরতে থাকা। বিষ্টু যে বল করতে এরকম ঘটনা ঘটাবে সেটা ননিদা আগে থেকে জানতেন। তিনি বিষ্টুকে এই জাতীয় কাজ করার পরামর্শদাতা, তাই বিষ্টুর এই জাতীয় আচরণে ননিদা অবাক হলেন না। 3.3 আমি যেন চলিয়াছি বাহিয়া তরুণী। এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? কবি কল্পনা করেছেন যে তিনি নৌকা বেয়ে চলেছেন, কিন্তু বাস্তবে কবি নৌকা বেয়ে যাননি, তাই এখানে যেন শব্দটি ব্যবহার করেছেন কবি। চলে আসে 3.4 প্রশ্ন। খোকা ভাইয়ের চিঠিটির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা এবং তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তাদের ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর লিখবে কবি খোকা ভাইয়ের চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছেন। তার চিঠিটি যেন শীতের ভোরের রোদের মতো মিঠে লাগছিল, এই উপমাটি ব্যবহার করেছেন। খোকা ভাইয়ের চিঠিতে লেখা হরফকে রঙিন হাতের লেখা বলে তুলনা করেছেন, এখানে তুলনাবাচক শব্দ হলো মতো। 3.5 ছুটি পেলে তোমার মন কি করতে চায়, 4-5টি বাক্যে লেখো। উত্তর লিখবে ছুটি পেলে আমার মন বেড়াতে যেতে চায়। প্রতিদিনকার জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু আনন্দ উপভোগ করতে চাই। বাসে চড়ে সিঙ্গুর বাজারে যাই, সেখানে বিভিন্ন ধরনের দোকান ও বহু মানুষের সমাগম দেখে আমার খুব ভালো লাগে। নিজে কিছু কেনাকাটা করি, তবে বাড়ি ফিরি। 3.6 দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? উত্তর লিখবে বরফের দেশের পাইন গাছে শুকিয়ে থাকে, পাইন গাছ শুকিয়ে থাকে, গাছে হবে না, পাইন গাছ শুকিয়ে থাকে, সে মেরুতটে থাকা পাম গাছের কষ্টের স্বপ্ন দেখে। মরুভূমির তপ্ত বালু রাশির দাবদাহ পাম গাছকে সহ্য করতে হয়, ফলে সে খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটায়। পক্ষান্তরে সুখী পাইন গাছ মাথা উঁচু করে পাম গাছের দুর্দশার স্বপ্ন দেখে। চলে আসছি পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে দেখো 3 নম্বরের মার্ক, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3। তোমরা এখানে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল থাকবে 6 নম্বর। মন লাগে না খেলায়, কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে? তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত? দেখো এখানে উত্তরটা কি হয়। প্রথম পার্টের উত্তর অন্নদাশঙ্কর রায়ের রচিত কিশোর বিজ্ঞানী ছড়ায় উল্লেখিত কিশোরটির খেলায় মন লাগে না। কিশোরেরা সাধারণত দলবদ্ধভাবে দৌড়াদৌড়ি, লাফানো, ঝাঁপানো প্রভৃতি বিভিন্ন ধরনের খেলা মাঠেতে খেলতে পছন্দ করে। 4.2 মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন?
উত্তর লিখবে মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ, কারণ বিদেশি ইংরেজ শাসনে ভারতমাতার আসনে গৌরব ধূলিসাৎ। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে দেশমাতা লাঞ্ছিত ও অপমানিত। মায়ের লাঞ্ছনা ও অপমান কবিও বেদনা বোধ করছেন। ভারতমাতার ৩০ কোটি সন্তান দেশমাতৃকার শৃঙ্খল মোচন করতে পারেনি, তাই ভারতমাতার মলিন বেশ ও রুক্ষ কেশ। বোঝা গেছে? এবার দেখো 5-এর দাগের যে প্রশ্ন, নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো 4টি করতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, 4 5 20। প্রথম প্রশ্ন, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? তোমরা উত্তর লিখবে সুখ ও দুঃখ নিয়েই এই পৃথিবী। এরা পরস্পর একে অপরের পাশে অবস্থান করে। আমরা যখন সুখের ন্যায় দুঃখকে জীবনের অপরিহার্য পরিণতি বলে মেনে নিতে পারবো, তখনই পৃথিবীকে ভালো মনে হবে। বাস্তব পৃথিবীর মানুষ সুখকে যতটা সহজে মেনে নিতে পারে, দুঃখকে জীবনের বরণ করে নিতে দ্বিধাবোধ করে। সুখের আশাতেই মানুষ বুকে বল বাঁধে বেঁচে থাকে, কিন্তু সুখ দুঃখ মানুষের জীবনের চাকার মতো ঘুরে আসে। যেমন সুখ জীবনে আসে, তেমনি দুঃখও জীবনে আসে। এই সত্যটিকে মেনে নিয়ে মানুষ জীবন পথে এগিয়ে গেলে অবশ্যই এই পৃথিবীকে ভালো মনে হবে। 5.2 দেখো, যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর। কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আঁধারে ঘিরে আছে? উত্তর লিখবে কবি যখন এই কবিতাটি রচনা করেন, তখন ভারতবর্ষ পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত। এখানে পরাধীনতাকে আঁধারের সঙ্গে তুলনা করেছেন। ভারত তথা বঙ্গমাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। বঙ্গজননীর সৌরভ ধুলোয় লুণ্ঠিত পরাধীনতার গ্লানি তিনি বহন করে চলেছেন। যদিও কবি আশাবাদী, তিনি মনে করেন ভারতবর্ষ আবার স্বাধীনতার সূর্য লাভ করবে। পরাধীন অবস্থাকালীন পরিস্থিতিকে কবি আঁধারের সঙ্গে তুলনা করেছেন। 5.3 দেখো, আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? চূড়ান্ত অস্থিরতার সময় ননীদা কেমন ভূমিকা নিলেন? তো উত্তর লিখবে রূপালী সঙ্গের ব্যাট করার সময় দ্বিতীয় ওভার বল করতে এসে বল্লা করে সারা মাঠে গোল হয়ে দৌড়াতে থাকে। এতে রূপালী সঙ্গের ছেলেরা বিরক্ত হয়ে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। মাঠে এই জাতীয় চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হবে কথা ননীদা আগে থেকেই জানতেন। তাই তিনি পকেটে করে ক্রিকেট আইনের বই এনেছিলেন। তিনি বই খুলে দেখালেন যে বোলার কত দূর থেকে দৌড়ে এসে বল করবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এটা হবে ক্রিকেট। ঠিক আছে। 5.4 কিশোর বিজ্ঞানী পাঠ্য ছড়াটির প্রথম পংক্তি শুরু হয়েছে এক যে ছিল কিশোর এইভাবে। সাধারণত কোন ধরনের রচনা এইভাবে শুরু হয়ে থাকে? সেই ধরনের রচনার বিষয়ের সঙ্গে ছড়াটির বিষয়গত বৈসাদৃশ্য আলোচনা করো। উত্তর লিখবে এক যে ছিল কিশোর সাধারণত কাল্পনিক কোনো গল্প বা রূপকথার গল্প কাহিনীর সূচনা এইভাবে হয়ে থাকে। এই ছড়াটির মিল হলো কিশোরের কোনো সঠিক পরিচয়, সময় উল্লেখ নেই। কাল্পনিক গল্পে ও এইভাবে রাজা, রানী বা নানা জীবজন্তুর জীবন কাহিনী বর্ণনা হয়ে থাকে। এই কবিতাটিতে কিশোর বিজ্ঞানী সম্পর্কে সাধারণ পরিচয় দেওয়া হয়েছে। অমিল হচ্ছে এখানে কিশোরের জ্ঞান অর্জনের স্পৃহার কথা নির্দিষ্টভাবে বলা হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পার্টের যে প্রশ্ন সেটা, যা কাল্পনিক গল্পতে সামগ্রিকভাবে বোঝানো হয়। আসলে এই পৃথিবীতে সব শিশুই একজন কিশোর বিজ্ঞানী। জানার আগ্রহ আবিষ্কারের প্রেরণা যোগায়, যা একদিন তারা নতুন নতুন তথ্য উদ্ভাবনের কাজে নিজেদের মনোনিবেশ করতে পারবে। 5.5 দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। আমি তোমাদেরকে বলেছি যে তোমাদের আগের যে পার্বের মূল্যায়ন আছে সেখান থেকেও কিছু প্রশ্ন আসতে পারে। এটা ঠিক তেমনি এরকম একটা প্রশ্ন। উত্তর লিখবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় দূরে দূরে ছড়ানো 10-12খান গ্রামের কেন্দ্রে অবস্থিত একটি হাটের ছবি ফুটে উঠেছে। সারাদিন এই হাট অগুন্তি মানুষের কোলাহলে মুখরিত থাকে। পণ্য সামগ্রী কেনা ও বেচা নিয়ে নিরন্তর দরাদরি চলে। নদীর এক পাড়ের মানুষ অন্য পাড়ে বেচার জন্য জিনিস নিয়ে এলে খরিদ্দাররা তাকে ঘিরে ধরে। সকলেই যাচাই করে নিতে চায়। তাদের হাতের ছোঁয়ায় সকলে গাছ থেকে পাড়া ফল বিকেলে মলিন হয়ে যায়। হাটে প্রভাতে যেমন ঝাঁট পড়ে না, ঠিক তেমনি সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। বেচাকেনা সেরে বিকেলবেলায় যখন সকলে ঘরে ফিরে যায়, তখন বকের পাখা সঞ্চালনের সঙ্গে প্রকৃতির বুকে নেমে আসে নিবিড় অন্ধকার। তাহলে তোমাদের এখানে 5-এর দাগের যে প্রশ্ন, অর্থাৎ 5 মার্কসের যে প্রশ্ন, সেগুলো হয়ে গেল।
এবার দেখো অনধিক 100 শব্দ অনুচ্ছেদ রচনা করো। এর মান থাকবে 6। তোমাদের যে অনুচ্ছেদটা সেটা হচ্ছে বাংলার উৎসব। প্রথমে ভূমিকা দিবে, বাঙালির জীবনযাপন ক্ষুদ্র হলেও কিন্তু উৎসবের দিনে তারা প্রত্যেকের সঙ্গে মিশিয়ে যায় বৃহৎ হয়ে। দেখো এখানে বৃহৎটা হবে না। গতানুগতিক জীবনধারা, নিজেকে অপরের কাছে প্রকাশ করা ও বিভিন্ন জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য বাঙালিরা বিভিন্ন রকম উৎসবের আয়োজন করে থাকে। বাঙালির উৎসবের বৈচিত্র্য অনেক রকম, যেমন জাতীয় উৎসব, সামাজিক উৎসব, ধর্মীয় উৎসব, লোক উৎসব ইত্যাদি। তো প্রথমে দেখো বাংলা জাতীয় উৎসব পয়েন্ট করবে। বাঙালিরা যে সমস্ত জাতীয় উৎসব পালন করে তার মধ্যে জাতীয় সংহতি ও ঐক্যকে তুলে ধরার চেষ্টা করে, যেমন স্বাধীনতা উৎসব, প্রজাতন্ত্র দিবস। বাঙালির সামাজিক উৎসব, বাঙালিরা সামাজিক উৎসব পালনের মধ্য দিয়ে মানুষের মধ্যে মিলন ও আদান প্রদানের ভূমিকাকে গড়ে তোলে। বাঙালিরা যে সমস্ত সামাজিক উৎসব পালন করে তা হলো বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি। এবার পয়েন্ট দিয়ে বাংলার ধর্মীয় উৎসব। হিন্দু বাঙালি, বাঙালি মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ প্রভৃতি ধর্মাবলম্বী মানুষেরা ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন রকমের। বাঙালি মুসলমানদের ধর্মীয় উৎসবগুলি হলো ঈদ উল ফিতর, মহরম ইত্যাদি। বাঙালি হিন্দুরা যে সমস্ত ধর্মীয় উৎসব পালন করে তার মধ্যে হলো দুর্গাপূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী, কালী পূজা ইত্যাদি। খ্রিস্টানরা বড়দিন ও গুড ফ্রাইডে পালন করে। বৌদ্ধরা বুদ্ধ পূর্ণিমা ও শিখদের গুরু নানকের জন্মদিন। এবার পয়েন্ট দিয়ে বাংলার লোক উৎসব। যে লিখবে, বাঙালির জীবনধারার সঙ্গে অনেক রকম লোক উৎসবের প্রচলন আছে। বাঙালিরা যে সমস্ত লোক উৎসব পালন করে সেগুলো হলো ভাদু, টুসু ইত্যাদি। এবার সর্বশেষ পয়েন্ট দিয়ে উপসংহার দিয়ে লিখবে, এখন বাঙালিদের মধ্যে সেই উৎসবের আর কল্যাণ কামনা নেই, আর তেমন আনন্দও নেই। বাঙালিরা এই সমস্ত উৎসবের মধ্যে তারা এক বিশাল আনন্দ উপভোগ করে। বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যে তার উৎসবের বৈচিত্র্যকে সূচিত করে। তবে দেখো 6 নম্বরের 6 দাগের প্রশ্ন, পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে, এটা 7 দাগের প্রশ্ন হবে। পুজোর ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো, এটার মান আছে 4। ঠিক আছে, তো এই পত্রটা তোমরা লিখবে। আশা করি তোমাদের এই প্রশ্নপত্র সকলের ভালো লেগেছে। তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, তোমরা বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমরা তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।